আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ বছরের সর্বনিম্ন। এদিকে রাজবাড়ীতে বিএনপির সভায় হামলা ভাঙচুর, আহত ১০। জানাবো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে দেশের মানুষ, বলছেন তারেক রহমান। আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদের ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত, বলছেন গোলাম পারওয়ার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ বছরের সর্বনিম্ন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে রেকর্ড পতন হয়েছে। সেপ্টেম্বরের শুরুতেই বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম কমে দাঁড়িয়েছে $70, যা বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। আশঙ্কা করা হচ্ছে তেলের দাম $60-এও নেমে যেতে পারে। গত এপ্রিল মাসেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল $90। কোভিড মহামারীর সময় আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা শূন্যের কোটায় নেমে এসেছিল। তখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $20 নেমে এসেছিল। এরপর তেলের দাম বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যায়। এরপর 2022 সালের অক্টোবর মাসে তেলের দাম প্রতি ব্যারেল $80 নেমে আসে। তারপর থেকে তেলের দাম এর আশেপাশেই ছিল, কিন্তু চলতি মাসে দাম আরও কমে গিয়ে $70-এর নিচে নেমে গেল। তো তেল রপ্তানিকারক দেশগুলোর জোট অপেকের আশঙ্কা 2024-25 সালে তেলের চাহিদা আরও কমতে পারে। অপেকের তথ্য বলছে এখন দৈনিক চাহিদা 17,80,000 ব্যারেল হলেও চাহিদা কমে 17,40,000 ব্যারেলে নেমে আসতে পারে। আঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি, এই 12 দেশ নিয়ে গঠিত জোট অপেকের উপর মূলত নির্ভর করে বিশ্ববাজারে তেলের দাম কতটা বাড়বে বা কমবে। চাহিদা কমলেই অপেক অপরিশোধিত তেলের উৎপাদন ও সরবরাহ হ্রাস করে। গত 1 বছরের বেশি সময় ধরে তারা তেলের উৎপাদন হ্রাস করেও বাজারের দাম খুব একটা বাড়তে পারেনি। তবে অপেক ও সহযোগী দেশগুলো আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে পারে বলে জানা গেছে। রাজবাড়ীতে বিএনপির সভায় হামলা ভাঙচুর, আহত 10। রাজবাড়ীর চন্দনীতে বিএনপির প্রতিবাদ সভায় হামলা হয়েছে। এ সময় খাবার হোটেল, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কামরুল শেখ শামীম ও আরাফাত ইসলাম রফিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা জানান, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির প্রতিবাদে চন্দনী ইউনিয়ন বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা একটি প্রতিবাদ সভার আয়োজন করে। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে সভা চলাকালে অগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সভায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় 5-7টি মোটরসাইকেল ভাঙচুর করা সহ লোকজনকে মারধর করে। রাজবাড়ীর চন্দনীতে বিএনপির প্রতিবাদ সভায় হামলা হয়েছে। এ সময় খাবার হোটেল, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হোটেল মালিক টুকু বলেন, আমার দোকানের সামনে বিএনপির মিটিং হচ্ছিল। মিটিং শেষের দিকে আরেকটি পক্ষ এসে মারধর ও ভাঙচুর শুরু করে। তারা হোটেলে ঢুকে টেবিল চেয়ার ভাঙচুর করে। চান্দনী বাজারে বণিক সমিতি সহ সভাপতি ইসহাক ফকির বলেন, বাজার কমিটির অনুমতি নিয়ে বিএনপি একটি প্রোগ্রাম করছিল। হঠাৎ মিটিং শেষে একটি গ্রুপ এসে অতর্কিত হামলা করে সবাইকে মারধর করে। রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী বলেন, সবাই আমি বক্তব্য দেওয়ার সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করে। এতে ছাত্রসহ বিএনপির অন্তত 10 নেতাকর্মী আহত হন। রাজবাড়ী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখারুল আলম প্রধান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, তবে এখন পর্যন্ত এই বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে দেশের মানুষ, বলছেন তারেক রহমান। স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রেতাত্মারা রয়ে গেছে। তারা এখনো ষড়যন্ত্র করছে, তবে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কারণ দেশের মানুষ সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে। তিনি বলেন, স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশের বিজয় হয়েছে। আমাদেরকে শুধু রাজনৈতিক মুক্তি দিতে হবে না, অর্থনৈতিক মুক্তিও লাগবে, আর এর জন্য সকল দ্বার উন্মুক্ত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সরকার হলে
হলে কেবল রাজনৈতিক মুক্তিই নয়, অর্থনৈতিক মুক্তিও হবে। এখন নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে উৎপাদন ও উন্নয়নের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি। স্থায়ী শিল্প কারখানা, উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানো হবে। সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হবে। আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হবে। পাট শিল্পকে জাগিয়ে তোলা হবে। সমাবেশে টাঙ্গাইল জেলার বিখ্যাত নানা পণ্যের সম্ভাবনা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদের ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ছাত্রদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা ব্যবহার করে আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তারতাজা বাংলাদেশের সৃষ্টি করতে চাই। আসুন এই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করি। তিনি বলেন, এটা কোনো কল্প কাহিনী না। আমার দৃঢ় বিশ্বাস আপনারা মনস্থির করে এগিয়ে এলে খুব দ্রুত গতিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সবাই মিলে একজোট হয়ে কাজ করলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা অবশ্যম্ভাবী, এমন আশাবাদ ব্যক্ত করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা যে বড় কিছু করতে পারি তার প্রমাণ হলো ব্যবসায়ীরা। বিরাট দুঃসাহস নিয়ে আপনারা উদ্যোক্তা হয়েছেন। বাংলাদেশিদের কাছে শিল্পপতি হওয়া দুঃস্বপ্ন ছিল, কিন্তু আপনারা সেটা করতে পেরেছেন। আপনারা বিশ্বমানের উদ্যোক্তা। যুবকরা যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগিয়ে আপনারা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। তিনি বলেন, যুবকরা প্রাণের বিনিময়ে যে সুযোগ এনে দিয়েছে তা জাতির জীবনে বারবার আসে না। নতুন করে যে স্বপ্ন আপনাদের মনে তারা জাগিয়ে দিয়েছে, সেই স্বপ্ন যদি আপনার জীবনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন। নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, এই সুযোগ আর কখনো আসবে কিনা জানি না। এই সুযোগ যেন হারিয়ে না যায়। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছু অবশিষ্ট থাকবে না। তিনি বলেন, বাংলাদেশের 17 কোটি মানুষ পারস্পরিকভাবে পরিচিত এবং একজনের সঙ্গে আরেকজনের যোগসূত্র রয়েছে। দুনিয়ার এমন কোনো দেশ পাওয়া যাবে না যেখানে পরস্পরের এমন ঘনিষ্ঠ। এখানে হয়তো কেউ সরকারে আছেন, কেউ বা সরকারের বাইরে আছেন বা ব্যবসা করছেন, অথবা কেউ আছেন বিদেশে, কিন্তু আমাদের সবার সঙ্গে একটা যোগসূত্র আছে। পারস্পরিক এই যোগসূত্রই আমাদের বড় শক্তি, যা আমাদের স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারে। তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বলেন, যে কয়টা দিন সরকারে থাকি আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমাদের অঙ্গীকার হলো নতুন বাংলাদেশের জন্য যা আছে তা করব। যেন বলে যেতে পারে, এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করেছি। স্বৈরাচার হটাতে ছাত্রদের এবারে আন্দোলন কোনো প্রথাগত আন্দোলন ছিল না। উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এটা সাধারণ কোনো আন্দোলন ছিল না। যারা শহীদ হয়েছেন তারা ঘর থেকে বের হওয়ার সময় অনেকে শেষ বিদায় নিয়ে এসেছেন। তারা মনস্থির করেছিল যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছে, সে উদ্দেশ্যে প্রাণ দিতে তার তৈরি আছে। রাস্তায় নেমেছে তাতে প্রাণ গেলে যাবে, কিন্তু যে লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছে সে লক্ষ্য অর্জন করবেই করবে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণরা প্রাণ দিয়েছে। যে বাংলাদেশে তাদের জন্ম বেড়ে ওঠা তা অসহ্য হয়ে উঠেছিল। এই কারণে যখন ছাত্রদের প্রাণ ঝরছিল তখন সারা দেশের মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে এমন কোনো মানুষ ছিল না তাদের সমর্থন করেনি। তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেয়েছি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ যে পচন ধরেছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছাড়া, সেই পচন থেকে মুক্তির কোনো উপায় ছিল না। ছাত্রদের আন্দোলন হঠাৎ করে সেই অবস্থা বদলে দিয়েছে। আর কোনো পছন্দ নয়, আমরা সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইউনূস বলেন, সংস্কার কেবল সরকারের উপর ছেড়ে দেবেন না। আসুন সবাই মিলে সংস্কার করি। যেখানে ভুল দেখবেন আত্মজিজ্ঞাসা করবেন, সেখান থেকে বেরিয়ে আসার ছেলেদের আত্মহত্যের দিকে তাকিয়ে ভুল পথ পরিহার করুন। শ্রমিক মালিকের মধ্যে সরকার সুসম্পর্ক গড়ে তুলতে চায়। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মেয়াদে কালে আমরা শ্রমিক মালিকের সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা এখনো জেনেভা কনভেনশন যোগ দিতে পারিনি। আমাদেরকে সাহস দিন, এগিয়ে আসুন, আমরা সবাই মিলে ILO কনভেনশনে স্বাক্ষর করি। তিনি শ্রমিকদের যা প্রাপ্য মালিকদের তাতে শরিক হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ ব্যবসা পরিচালনায় অনেক বাধা রয়ে গেছে। উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ব্যবসা বাধার কোনো সীমা নেই। ব্যবসা করা এক মহাসংগ্রাম। তবে আমরা এসব বাধা পেরিয়ে যেতে আজ একযোগে সরকারের বাইরে সবাই এক পরিবারের সদস্য হিসেবে কাজ করে যাব। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে উন্নত হলে রপ্তানি ক্ষেত্রে কিছু সুবিধা হারাবে, কিন্তু আমাদের প্রতিযোগিতার শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। দেশের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা চালুর আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, আপনার গ্রাম, উপজেলা কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের এলাকায় সামাজিক ব্যবসা গড়ে তুলুন। বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবেশ উন্নয়নমূলক সামাজিক ব্যবসা করা যেতে পারে। আপনি বিনিয়োগ করবেন মুনাফার জন্য নয়, অন্যায় সহায়তা বা সুবিধার জন্য।
অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত, বলছেন গোলাম পারওয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত। অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, আল্লাহ জামায়াত ইসলামী সহ গোটা দেশের প্রতি গত 5 আগস্ট করুণা করেছেন। দেশের সব রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবী, ওলামায়ে কিরাম, সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার উপর গত 15.5 বছরে যে অত্যাচার ও নির্যাতন, সেসব থেকে আল্লাহ সবাইকে মুক্তি দিয়েছেন। এই ফ্যাসিবাদ দুঃশাসনের অবসানের জন্য কোটি কোটি মানুষ যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে, তা বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে। তিনি বলেন, স্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য থেকে আমাদের নেতাদের হত্যা এবং পরপর 3টি জাতীয় নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করেছে, কিন্তু ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। জুলাই মাসে তরুণ ছাত্র সমাজের উত্তাল আন্দোলন এবং রক্তের মধ্য দিয়ে দেশে একটি অন্তর্বর্তী সরকার এসেছে। নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত। সমাবেশে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের যুগান্তকারী ভূমিকা রাখতে হবে। পরিবর্তনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে পরিবর্তনের জন্য আমাদের যেমন মানসিক প্রস্তুতি নিতে হবে, তেমনিভাবে মাঠে ভূমিকা রাখতে এগিয়ে যেতে হবে। জাতির কল্যাণে আমরা যেন যথাযথ ভূমিকা পালন করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।